আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ জেতা হলো না, পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা নিজেদেরকে আবারও প্রমাণ করলো তারাই আসলে ইউরোপের সেরা। যেই কাজটা রিয়াল মাদ্রিদ করেছিল এই চ্যাম্পিয়ন্স লিগের আমলে, টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতে নিয়েছিল, 2বার পিএসজি সেটাই প্রমাণ করলো তারা ইউরোপের সেরা। এই ম্যাচটা যখন হলো, আর্সেনালের ম্যাচের শুরুতে গোলে এগিয়ে যাওয়া, কিন্তু টাই ব্রেকারে যে সব নাটকের পরিসমাপ্তি এত ট্র্যাজিক ভাবে হবে সেটা মনে হয় কেউ কল্পনাও করতে পারে নাই। এই টাই ব্রেকারের এই শটটাই তো হয়তো আর্সেনালের সিজন ডিফাইনিং, আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের সিজন ডিফাইনিং। এই যে ওখান থেকে মিস করবেন, আনন্দ ভাই আপনি কি আশা করেছিলেন? এজের পেনাল্টি যে সেট রুটিনটা ছিল সেখানে যে সময়টা তিনি ক্ষেপণ করেছেন সেটাই সম্ভবত একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে কারণে এজের পেনাল্টিটা মিস করেছেন। কিন্তু দাভিদ রায়া তিনি পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালকে তারপরও ম্যাচে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল মাগালেশ, দ্য আনডিসপিউটেড হিরো অফ দ্য ডিফেন্স, সেট পিস থেকে যতগুলো গোল এসে তার বেশিরভাগ সিংহভাগ এই গ্যাব্রিয়েল মাগালেশ করেছেন। কিন্তু যেখানে কাজটা করতে হতো সেই জায়গাতে গিয়েই গ্যাব্রিয়েল মাগালেশ একটা ট্র্যাজিক সমাপ্তি, যে সেট পিস থেকে আর্সেনাল এতগুলো ভুরি ভুরি গোল করেছে, যে সেট পিস আর্সেনাল একটা বড় অস্ত্র হয়ে গিয়েছিল, সেই সেট পিসের একটা মঞ্চস্থ যেটা বেসিক্যালি পেনাল্টি শুট আউট, সেখানে আপনার লাক অনেকটা ফেভার করতে হবে, সেখানে গিয়ে গ্যাব্রিয়েল মাগালেশ পারেননি। কিন্তু আমার ওই দৃশ্যটা ভালো লেগেছে যে মার্কিনিওস গিয়ে সাথে সাথেই গ্যাব্রিয়েল মাগালেশকে ধরে তিনি সমবেদনা জানিয়েছেন কিছু, কারণ তারা তো বেসিক্যালি টিমমেটস ব্রাজিলে। বাট পিএসজি আনডাউটেডলি ইজ দ্য চ্যাম্পিয়ন, যেটা প্রমাণ হয়ে গেল এই গতকালকে ম্যাচে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, আর্সেনাল সেট পিস কিং, কিন্তু তারা এই ম্যাচে কর্নার আদায় করলো হচ্ছে 90 মিনিটসের পরে, যে মানে পিএসজি তাদেরকে ওইভাবে তারা আর্সেনালের ওই প্ল্যানটাকে কিভাবে নষ্ট করে দিতে হয় সেই কাজটা পিএসজি বেশ ভালোভাবে এই প্ল্যানটা নিয়ে নেমেছিল। এবং ম্যাচের শুরুটা যখন হয়, কি দারুণ একটা স্টার্ট আর্সেনাল পেয়ে গেল। কাই হাভার্টস সেখান থেকে তিনি যে অ্যাঙ্গেল থেকে গোলটা করলেন, মার্কিনিয়াস কি এখানে মার্কিনিয়াসের ভুল বলবেন নাকি হচ্ছে যে মার্কিনিয়াস আনলাকি সেটা বলবেন, সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক রয়ে গেছে। তৌসিফ, যখন কাই হাভার্টস ওই গোলটা করলেন আপনার তখন হচ্ছে মনের ভেতর কি অবস্থা চলছিল? আউটস্ট্যান্ডিং, মানে ইট ওয়াজ এ কুল অ্যাগুয়েরো মুভমেন্ট। ওখান থেকে অত টাইট অ্যাঙ্গেল থেকে তিনি যে টার্গেটেই শটটা করবেন, ওখানেও তো আসলে সন্দেহ ছিল, তিনি কাউকে খুঁজছিলেন যে বক্সে ওখান থেকে ফারপোস্টে কোনো সাপোর্ট আসছে কিনা। তিনি যখন দেখলেন যে সাপোর্টটা নেই, সাফনোভের মাথার উপরে স্পেসটা থাকবে স্বাভাবিক, ওই ধরনের পাওয়ার তিনি জেনারেট করলেন। আমার মনে হয় কাই হাভার্টসের ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গোলস এটা। এবং কাই হাভার্টস যেই মুহূর্তে এই লিডটা আর্সেনালকে এনে দিলেন, সেটা ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায়। ম্যাচের 6 মিনিটের মাথায় আপনি যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে যাবেন এবং আপনি যখন ডিফেন্ডের চ্যাম্পিয়ন হবেন, মানে আপনি তো পুরো সিজনে ইউরোপের টপ 5 লিগে মানে ডিফেন্সের ক্ষেত্রে আপনি চ্যাম্পিয়ন, আপনি তাদের বিপক্ষে 1-0 গোলে লিড নিয়ে এর পরের ম্যাচের যে ফিরিস্তি, সেটা তো খুবই স্বাভাবিক। আর্সেনাল ওই রিদমগুলো কিল করেছে, আর্সেনাল জান পরান দিয়ে ডিফেন্ড করেছে। এই গ্যাব্রিয়েল পুরো ম্যাচ জুড়ে যেই ধরনের ডিফেন্স করেছেন, এবং ভিতিনিয়ার কথা আলাদা করে বলতে হয়, ভিতিনিয়া ওয়াজ রানিং দ্য মিডফিল্ড। ইনফ্যাক্ট ভিতিনিয়ার শেষ দিকটায় তো আপনার হচ্ছে একটা শটও একদম অলমোস্ট সেটা গোল হয়েও যেত, পোস্টের খুব কাছাকাছি জায়গা দিয়ে গেল। এরপর আসলে ম্যাচটা বদলে গেল যখন হচ্ছে খেভিশা খাভরাজকেলিয়া তাকে একটা ফাউল করে বসলেন মস্কেরা, এবং ওই মোমেন্টে পেনাল্টি থেকে দেমবেলে তিনি গোল করলেন। ম্যাচটা আসলো সমতায়। আমরা দেখলাম যেহেতু 90 মিনিটসের পর ম্যাচ এক্সট্রা টাইমেও চলে যাচ্ছে, সেখানে দুই দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন তাদের করে ফেলতে হয়েছিল। দেমবেলেকে যখন তুলে নেওয়া হলো, খেভিশা খাভরাজকেলিয়াকে যখন তুলে নেওয়া হলো, শরীফুল্লাহ তখন কি মনে হচ্ছিল যে আর্সেনাল হয়তো ওই মোমেন্টটা কাজে লাগাবে, ওই পেসটাকে তারা রিদমটা ব্রেক করতে পারবে? আর্সেনালের মোমেন্টামটা তখনই নষ্ট হয়ে গেছে যখন ক্রিশ্চিয়ান মস্কেরার ইয়েলো কার্ডটা দেখলেন। ক্রিশ্চিয়ান মস্কেরার ইয়েলো কার্ড দেখার পর এরপরই তো খেভিশা খাভরাজকেলিয়া সেখানে রানটা নিয়ে ঢুকে গেলেন। যে আর্সেনাল পুরো প্রিমিয়ার লিগে একটা পেনাল্টি পর্যন্ত কনসিড করে নাই, সেই আর্সেনাল তারা পেনাল্টি কনসিড করলো একদম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়ে। সেটা আপনি এখন তো ঠেকানোর চেষ্টা দাভিদ রায়া করেছেন, কিন্তু দেমবেলে সেটা কনভার্ট করেছিলেন। ওই মোমেন্ট থেকে শুরু করে অন্তত 80-85 মিনিট পর্যন্ত আর্সেনাল লস দেয়ার মোমেন্টাম, সেখানে আর্সেনালের কোনো মোমেন্টামই ছিল না। এবং ওই জায়গায় যখন আর্সেনাল ডিফেন্ড করেছে এবং একই সঙ্গে পিএসজি ডিফেন্ড করেছে, তাদের বোঝা যাচ্ছিল তাদের ডিফেন্ড করার মতো কোনো অবস্থা এই দুইটা দলের নাই। আর্সেনাল অ্যাটাকও করতে পারছে না, আবার পিএসজি যখন অ্যাটাকিং ট্রানজিশন থেকে ডিফেন্সে যাচ্ছে, তাদেরও আসলে ডিফেন্সগুলো, কারণ মাঝখানে ইয়কের সেটা বল পেয়ে গিয়েছিলেন, সেটা আর্সেনাল পিএসজি ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি। এবং ওই ধরনের সিচুয়েশনগুলোতে ম্যাচ যে কোনো সময় ঘুরে যেতে পারতো, কিন্তু পরবর্তীতে স্টপেজ টাইমের 6 মিনিটে মনে হয়েছে আসলে দুই দলই আসলে এক্সট্রা টাইম খেলতে যাচ্ছে, কারণ এক্সট্রা টাইম না খেললে এই ম্যাচটা যে কোনো একটা মোমেন্টে ঘুরে যেতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ক্রিশ্চিয়ান মস্কেরা, যেটা তসিফের সাথেও কথা হচ্ছিল যে মস্কেরা ডিড অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জব, কিন্তু ওই একটা মোমেন্টের কারণে আপনি
শেষ পর্যন্ত সাবটা করাতে হয়েছে। এবং আসলে ইউরিয়ান টিম্বাররা পুরোপুরি ম্যাচ খেলার জন্য ফিটও ছিলেন না, এবং ওডেগার্ডকে তুলে নেওয়ার পর ধরেন এজেকেও নামানো হলো। এজেকে আপনি আসলে ম্যাচের লাস্টের দিকে নামিয়ে গেম টেম্পো কন্ট্রোল করা তো কিছু নাই, ক্রিয়েটিভিটি মানে এখন তো ফ্লারিশ করার কিছু নেই, আপনাকে গাংহো অ্যাপ্রোচে আগাইতে হবে। সো ওই টাইমে আসলে আর্সেনাল মোমেন্টাম যে হারিয়েছে ওইটা আর রিগেইনও করতে পারেনি, এবং পিএসজিকেও মনে হচ্ছে দে ওয়ার টায়ার্ড। পিএসজির ওই টায়ার্ড লেগসের পর তাদের আসলে পেনাল্টি শুট আউট খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সো আলটিমেটলি ইট ওয়েন্ট টু দ্য পেনাল্টি শুট। আমরা যদি ম্যাচ স্ট্যাটটাও একবার দেখে নিই, এই ম্যাচের হালচালটা কি ছিল। সেখানে আপনি কখনো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এত কম বল পজিশন দেখেছেন কিনা? আমার রিসেন্ট টাইমসে কিন্তু মনে নাই। আর্সেনালের সাথে পিএসজির ম্যাচটায় সেটাই হয়েছে। পিএসজি 70%-এর ওপরে ম্যাচ টাইমে বল তাদের কাছে ছিল। অন টার্গেটে শটসও আর্সেনাল খুবই কম নিয়েছে, 4টা নিয়েছিল, এর মধ্যে একটাই আসলে কাই হাভার্টজের, সেইটা অন টার্গেটে তারা রাখতে পেরেছিল পুরো ম্যাচে। একটা পিএসজি শটস দেখেন আপনি, 21টা শটস পুরো ম্যাচে পিএসজি নিয়েছে। এই স্ট্যাটটাই কিন্তু বলে দেয় পিএসজি আর্সেনালকে কিভাবে বোতলবন্দি করে রেখেছিল, এবং আর্সেনালেরও সেই প্ল্যান ছিল পিএসজিকে আসলে ব্রেক করা, তাদের ওই রিদমটা ব্রেক করা, যেটা তৌসিফ বলছিলেন। কখনো কখনো এমনও আপনার সিচুয়েশন চলেছে আর্সেনাল নিজেদের বক্সের 30 ইয়ার্ডসের মধ্যে তাদের সব ফুটবলার ছিল, কারণ তার ডিফেন্ডিংটাকে আসলে প্রপারলি করতে চেয়েছিল। আর্সেনাল যেভাবে পিএসজি রিদম কিল করেছে, দ্যাটস ডেফিনেটলি ওয়াজ দ্য ট্যাকটিক, এবং আমি বলবো যে আর্তেতার ট্যাকটিক ওয়াজ অন স্পট। সেটা একদম স্বাভাবিক যে আর্তেতার ট্যাকটিক ওয়াজ অন স্পট। আপনি ইয়কারেসের জায়গায় হাভের্টজকে নামাচ্ছেন, এবং হাভের্টজের হাভের্টজ চ্যাম্পিয়ন্স লিগের ডিফাইনিং মোমেন্ট এর আগেও করেছেন, একটা গোল করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন কথা হচ্ছে যে আপনি 6 মিনিটে গোল দিয়ে এগিয়ে গেলেন, এবং যখন আপনি লিড নিচ্ছেন আপনার সামনে কিন্তু কিছু নাই, আপনি লিডে আছেন, এবং আপনাকে ধরার জন্য যে দলটার নাম পিএসজি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা আপনাকে লিড চেজ করছে। আপনাকে ওই একটা প্ল্যান বিও রাখা দরকার ছিল যে আমি যদি এক গোলে এগিয়ে যাই, সেটা একদমই প্রথম 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমি তো টানা 84 মিনিট পর্যন্ত ডিফেন্ড করে যেতে পারবো না, যেটা পিএসজির পক্ষে, পিএসজির এগেনস্টে ইজ ভেরি অ্যাম্বিশিয়াস, সেটা আসলে হয়ও না। আপনি পেনাল্টি কনসিড করেছেন, পেনাল্টি গোল খেয়েছেন, ওপেন পেতে এই দলের কাছে গোল খাননি, বাট খাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। আমার মনে হয় আর্তেতা একটা প্ল্যান বি, যেটা করতে পারলে হয়তো এই ম্যাচের ট্যাকটিক্স একটু ডিফারেন্ট, কারণ আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল এর আগেও 1-0 গোলে শেষ হয়েছে, কিন্তু সেগুলো ম্যান সিটির ক্ষেত্রে হয়েছে 55 মিনিটে, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হচ্ছে আরও পরে। সো এই এক গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার অ্যাম্বিশিয়াস চ্যালেঞ্জটা আসলে আর্তেতার পক্ষে আরও বেশি রিস্কি হয়ে গেছে আর কি। দেখুন 2019 সালে ডিসেম্বরে আর্তেতা এই দলের দায়িত্ব পেয়েছেন। এরপর থেকে এতগুলো ম্যাচ আর্তেতা এই ডাগ আউটে দাঁড়িয়েছেন। 24.7% মানে আর্সেনালের অ্যাভারেজ পজিশন, বল পজিশন, এর থেকে কম মানে এই লেভেলে কখনো নামে নেয় আর্সেনালের বলের পজিশন। ইভেন আর্সেনাল গত সিজনেও যেই ধরনের ফুটবল খেলেছে সেটা কি এই ধরনের হারাম বল বা এই ধরনের অ্যান্টি ফুটবল ছিল না, কিন্তু গত সিজনেও তারা তাদের ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলেছে। তারপরে তারা ডিসাইড করলো যে এই সিজনে যদি আমাদের চ্যাম্পিয়ন্স লিগে টার্গেট করতে হয়, যদি আমাদের প্রিমিয়ার লিগ জিততে হয়, তাহলে আমাদের ওই যে ডিফেন্সিভ প্রাওয়াসটা আমাদের ফুল ক্যাপাসিটিতে ইউজ করতে হবে। আমার কাছে আমার রসদে যখন গ্যাব্রিয়েল সালিবার মতো ডিফেন্ডার্স থাকবেন, আমার রসদে যখন টানা 2টো গোল্ডেন গ্লাভ জয়ী প্রিমিয়ার লিগের দাবিদ রায়া থাকবেন, তখন আমি আমার অ্যাপ্রোচটা ডিফেন্সে শিফট করে আনতেই পারি। কাই হাভার্টসকে চুজ করা হলো ইউকেরেসের উপরে। প্রত্যেকটা সময় যখন মনে হচ্ছিল যে টিম্বার তো ফিট ছিলেন, জানি না কতটুকু ফিট ছিলেন তিনি, টিম্বারের জায়গায় মস্কেরা শুরু করা হলো। অনেক সময় অনেক কথাবার্তা হয় যে মিকেল আর্তেতা হয়তো শেষে এসে বেস্ট 11টায় গুলিয়ে ফেলছেন বা এরকম কিছু, কিন্তু মনে হচ্ছে যে মিকেল আর্তেতা ওয়াজ স্পট অন। পিয়েরো হিনক্যাপিয়াকে খেলানো ওখানে কালাফিয়ারের বদলে, দ্যাট ওয়াজ এ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। আপনি জানেন ওদিক থেকে ডেজিরি দুয়ে আসবেন। এই পিএসজির এত স্টারের ভিড়ে হয়তো ডেজিরি দুয়ের কন্ট্রিবিউশনটা খুব বেশি ওভারলুক করা হয় মাঝে মধ্যে। ডেজিরি দুয়ের যে ধরনের, তিনি তো অফ পজিশন খেলেন, তার তো পজিশন হচ্ছে লেফট উইং, কিন্তু রাইট উইংয়ে অপারেট করেন। তারপরও তিনি যে ডিফেন্সে কন্ট্রিবিউট করেন, তারপরে গিয়ে আবার ওই উইং ধরে যেভাবে খেলাগুলো রান করেন, ডেজিরি দুয়েকে থামানো, পিয়েরে হিনক্যাপিয়াকে 11-এ নামানো, মিকেল আর্তেতা ওয়াজ স্পট অন। এটা ভাগ্যের দোষ খুব সম্ভবত। এবং কি ননি মাদুকের যে পেনাল্টি শাউটটা, এরপরে যে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ডেকলান রাইস ইয়েলো কার্ড দেখলেন, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ইউ নিউ যে দিস ওয়াজ নট গোয়িং ফর আর্সেনাল। এবং এই ম্যাচটাই কিন্তু হচ্ছে আর্সেনালের ম্যাচ শেষে যখন মিকেল আর্তেতা কথা বলেছেন, অনেক ধরনের কথাবার্তা তিনি সেখানে তুলে ধরেছেন, কষ্টের কথা বলেছেন, মনের দুঃখের। মাদুয়াকের একটা পেনাল্টি নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয়েছে। মিকেল আর্তেতা ম্যাচ শেষে সেই পেনাল্টি ইনসিডেন্টটা যেভাবে তিনি বললেন যে চ্যাম্পিয়ন্স লিগে সবগুলো ম্যাচ তার দেখা হয়ে গেছে গত 72 ঘন্টায়, মানে এর আগে 3 দিনে তিনি সেটা দেখেছেন, এবং এরপরও তার কাছে মনে হয়েছে মাদুয়াকের ওটা আসলে পেনাল্টি ছিল। কিন্তু ওই জায়গায় তো এর আগেই হ্যান্ড টু হ্যান্ড একটা কলিউশনে কিন্তু সেখানে ছিল। ড্যানিয়েল সিবার্টের উপর
উপর কালকে ইমেন্স প্রেশার ছিল, স্পেশালি সাকার ওই হ্যান্ডবল কোট হ্যান্ডবল ইনসিডেন্ট, যেটা আমার কাছে মনে হয় ইট ওয়াজন্ট আ হ্যান্ডবল, কারণ ডেলিবারেট ছিল না এবং তিনি ক্লিয়ার করছিলেন। ননি মাদুকের ইনসিডেন্টটা ইজ ভেরি ক্রুশাল, যে আপনি ওটাকে কিভাবে দেখছেন। ননি মাদুকে ইনস্টিগেট করেছেন কারণ দুজনের শোল্ডার এবং দুজনের হাত একসাথে ছিল এবং কেউ কাউকে ফোর্স করেননি ওখানে। পাচও মানে মেন্ডেজও ফোর্স করেন নাই এবং ইয়াও আসলে যেভাবে পড়ে গিয়েছেন সেটা ওয়াজন্ট মানে নেসেসারিলি ইন্টেনশনাল। পুরো টুর্নামেন্টে এতটা ধারাবাহিক থাকার পর ফাইনালে এসে টাই ব্রেকারে শিরোপা হারানো মেনে নেওয়াটা খুব কঠিন। পেনাল্টি কি এবং কি নয় সেটা বোঝার জন্য গত 72 ঘন্টায় আমি এই প্রতিযোগিতায় সব পেনাল্টির ঘটনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে ওই ঘটনাটি সহজেই পেনাল্টি হতে পারতো। এনরিকের পিএসজিকে অভিনন্দন। আমার মতে ওরা বিশ্বের সেরা দল উইথ বল এবং ব্যক্তিগত পারফরমেন্সে ওরা এতই ভালো দল যে আমি কখনো দেখিনি। ভাই আর্তেতাকে আমি বলবো 72 ঘন্টায় এই ঘটনাগুলো না দেখে প্ল্যান বি সাজাইলে হয়তো একটু বেটার কোনো আউটকাম আসতো। বাট আর্সেনাল ডিড হোয়াট দে ডিড ডু বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ এনরিকে পর্যন্ত মানে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে টিএনটি এরপর এবং সিবিএসকে বলেছেন যে বেসিক্যালি পিএসজি ডিডন্ট প্লে আপ টু দেয়ার মার্কস। কারণ আর্সেনাল যেভাবে মিড ব্লকে পিএসজিকে কন্টেইন করে রাখছিল জোনাল মার্কিংয়ে, আর্সেনালের ওই মিড ব্লকটা মানে পার করে তাদেরকে ট্রানজিশনে যে নিয়ে যাবে, যে অ্যাটাকিং ট্রানজিশনে আপনি অ্যাটাকগুলো ইনস্টিগেট করতে পারবেন, সেরকম কোনো সুযোগ কভারাজকেলিয়া কিংবা দুয়েকে দেওয়া হয়নি। দুয়েও যখন নিচে নেমে আসছিলেন, অর্থাৎ মানে রাইট থেকে লেফট সাইডে নেমে ওভারলোড করার চেষ্টা করছিলেন, সাকা কালকে কেন অত ভালো অ্যাটাকিং আউটপুট বা পাস দিতে পারেনি? কারণ তাকে অনেক বেশি ডিফেন্সিভ ডিউটি পালন করতে হয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে শুরু মিলে। সো সেই জায়গায় বেসিক্যালি পিএসজি কুডন্ট প্লে দেয়ার ওন গেম। কিন্তু আলটিমেটলি ওই একটা পেনাল্টির পর ইট ওয়াজ ওপেন এবং ওই ওপেননেসের জায়গায় দুই দলের আসলে টায়ার্ডনেস এবং ওই থার্ড স্পটটা পেনিট্রেট না করতে পারাটাই বেসিক্যালি ইট ওয়েন্ট টু পেনাল্টি। এবং আমরা আর্সেনালের হতাশার নানা ছবি আসলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, আমরা যারা খেলা দেখছিলাম সেখানে বেশ কিছু ছবি আসলে মেনে নেওয়া যাচ্ছিল না। ডেকলান রাইস তিনি ম্যাচ শেষে যেভাবে মানে দাঁড়িয়েছিলেন, অপলক দৃষ্টিতে যেভাবে তাকিয়েছিলেন, সেই ছবিগুলোই বলে আর্সেনাল নিজেদের পক্ষে যতটুকু করার তার সবকিছুই আসলে করেছিল। বাট দিন শেষে এই সবকিছুই পাল্টে দিল পিএসজি। মার্কা, এএস, লাকিব তারা সবাই আসলে সেখানে পিএসজির বন্দনাতেই ব্যস্ত ছিল। লুই এনরিকে যা করেছেন সেটা এক কথায় অবিশ্বাস্য একটা কাজ করেছেন তিনি। যেভাবে বদলে দিয়েছেন পিএসজিকে, সে সব কিছু নিয়েই আমরা কথা বলবো। তবে আর্সেনালের ক্ষেত্রেও যদি আমরা যেখান থেকে আমরা আসলে কথাটা বলছিলাম আর্সেনালের হতাশার কথা, ডেকলান রাইসের কি বলছেন ম্যাচ শেষে সেটাও যদি আমরা একটু পর্যালোচনা করি, তখনও কিন্তু আমরা দেখতে পারবো পুরো সিজনে 63টা ম্যাচ খেলেছে তৌসিফ আর্সেনাল। এটা ছিল তাদের 63 নম্বর ম্যাচ। সেখানে এসে তারা তাদের প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করছিল, কিন্তু যখন পেনাল্টিতে একটা ম্যাচ চলে যায় তখন আসলে অনেক কিছু হয়ে যায় কি লটারির মতো, যেটা তিনি আসলে নির্দ্বিধায় বলে দিয়েছেন। ডেকলান রাইস পুরো সিজনে ভিতিনিয়ার চেয়ে প্রায় 1000-এর বেশি মিনিট খেলেছেন। তারপরও ডেকলান রাইসকে 120 মিনিট ধরে মনে হচ্ছিল না যে তিনি ওই পুরো সিজনের ধকল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন। যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়তো তার কেন পুরো আর্সেনালের ভাগ্যের একটা হেডলাইন হয়ে থাকবে যে আর্সেনাল অভাগা, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এত ভালো খেলেও, এত ভালো পিএসজিকে কন্টেইন করেও আপনি শেষমেশ গিয়ে পেনাল্টি শুট আউটে হারলেন। আর্সেনাল মানে পুরো সিজনে যেমন খেললো, আর ওদিকে পিএসজির কথা আলাদা করে বলতে হয়। আমি বারবার বলছিলাম যে লুই এনরিকে ইজ এ ম্যান অন এ মিশন। তিনি শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স লিগের একটা শিরোপা বা দুটা শিরোপা জিতে ক্ষান্ত হবেন না, তিনি একের পর এক জিততে চাইবেন। এবং তিনি যেই উইলটা আছে, যে পাওয়ার স্ট্রাকচার, যে রিয়াল মাদ্রিদ টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, রিয়াল মাদ্রিদ জেতে, না হলে ওদিকে ম্যানচেস্টার সিটি মাঝখানে একটা জিতেছে, চেলসি জিতেছে। ফ্রান্সের কোনো ক্লাব তো এই রিসেন্ট ইয়ার্সে কোনো চ্যাম্পিয়ন্স লিগের জেতার ধারে কাছেও ছিল না। পিএসজি ওই 2000 করোনার টাইমে ফাইনালটা খেললো, তারা হারলো বায়ার্ন মিউনিখের কাছে। বায়ার্ন মিউনিখের সেই সুপ্রিম টিমের কাছে 1-0 গোলে হারতে হয়েছিল পিএসজিকে। পিএসজি এবার এসে এমবাপ্পেকে ছাড়ার পরে যে একটা টিম তারা বিল্ড করেছে, ওয়ার এভরিওয়ানস ইকুয়াল। আপনি লি ক্যাং ইন, গনসালো রামোসকে নামানো হলো বেঞ্চ থেকে, গনসালো রামোসকে পেনাল্টি শুটের প্রথম পেনাল্টিটাই দেওয়া হলো। এবং এই জায়গায় যদি শরীফুল হক আপনি আরো একটা জিনিস খেয়াল করেন যে এটা কি আসলে মানে কাকতালীয়, শেষবার যখন আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো তখনও তাদের হচ্ছে গিয়ে ফ্রান্সের মাঠে তাদের খেলা ছিল, স্ট্যাড ডে ফ্রান্সে হচ্ছে তারা শেষ পর্যন্ত হেরে গেল। এবার তারা হারলো চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা ফাইনালে, সেখানে হচ্ছে প্যারিসের একটা ক্লাবের কাছে আলটিমেটলি তাদের হারতে হলো। ডেকলান রাইসের যে কথাটা আমরা বলছিলাম যে লটারিতে হেরে গেছে আর্সেনাল, তিনি ডিরেক্টলি এই কথাটাই বলেছেন। পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে আমরা বিধ্বস্ত, মৌসুমটা দারুণ ছিল, আজ আমাদের এই মৌসুমের 63তম ম্যাচ ছিল, আমরা সেরাটা দিয়েছিলাম। দিন শেষে যখন পেনাল্টিতে যায় ম্যাচ, তখন এটা লটারি হয়ে যায়, হয় আপনি জিতবেন না হলে আপনি হারবেন। সেরা দলও পেনাল্টিতে হেরে যায়।
এখানে লটারি বলার ব্যাপারটা ঠিক আছে, তাদের এন্ড থেকে তারা বলতেই পারেন, বাট আমি খুবই ক্রিটিক্যালি এটা বলছি বিকজ মাদভেই সাফনভ কালকে একটা পেনাল্টি ঠেকানোর মতো অবস্থা ছিলেন না exactly. মাদভেই সাফনভ প্রথম পেনাল্টিটা ডাইভ দিলেন এত আগে যে মানে বুঝেই যাচ্ছিল যে মাদভেই সাফনভ আসলে ধরতে পারবেন না। ইনফ্যাক্ট পরের পেনাল্টিগুলোতেও মাদভেই সাফনভ ডাইভ অন দ্য রং সাইড, কিন্তু যে পেনাল্টিতে যে পেনাল্টিমেট পেনাল্টিতে তিনি কনসিড করলেন লাস্ট পেনাল্টিতে গ্যাব্রিয়েলের, তিনি ঠিক জায়গাতেই ডাইভ দিয়েছিলেন কিন্তু আলটিমেটলি গ্যাব্রিয়েলের শটটাই ওয়াজ ব্লক করে মানে দিয়েছে। এটা আসলে যেখানে গেছে অনেকটা ওই সার্জিও রামোসের একটা সময় পেনাল্টির সাথেও আপনি চাইলে তুলনা করতে পারেন, কিন্তু গ্যাব্রিয়েলের জন্য সেটা বেশ মর্মান্তিক হতাশার, কারণ যেভাবে তিনি ডিফেন্ড করে গেছেন পুরো সিজন, আর্সেনালের ডিফেন্ডিং লাইনের লিডার তিনি ছিলেন, তার কাছ দিয়ে আসলে শেষ ওই মিসটা হবে এবং সেই মিসেই আর্সেনাল তাদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাটা আর হলো না।